ভাবুন, এমন একটি নাম যার কথা শুনলেই সব মাফিয়া কেঁপে ওঠে, এমন এক সাম্রাজ্য যা হাজার বছর ধরে ভয়ের জোরে টিকে আছে, আর এমন এক বন্ধুত্ব যা সময়ের সঙ্গে সঙ্গে সবচেয়ে ভয়ঙ্কর শত্রুতায় পরিণত হয়েছে। এই গল্প দেবার, খানসারের আর সেই যুদ্ধের যেখানে নিয়মও সেই বানায় আর ভাঙেও সেই। ছবির নাম সাল্লার। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দি স্টোরি। ছবি শুরু হয় এক শহর থেকে যার নাম খানসার, এমন এক রাজ্য যার নাম শুনলেই মানুষ ভয় কাঁপে। এখানকার উত্তরাধিকারী ভার্ধা, আর তার পাশে দাঁড়িয়ে আছে এক ছেলে দেবা। দেবা কোনো সাধারণ ছেলে নয়। বাইরে থেকে দেখলে সে সাধারণ ঘরের ছেলের মতোই মনে হয়, কিন্তু আসলে সে ভার্ধার সবচেয়ে বড় ভরসা। ভার্ধার রাজার ছেলে হলেও তার জীবনের প্রকৃত রক্ষক হলো দেবা। তাদের সম্পর্ক রক্তের নয়, কিন্তু তার থেকেও অনেক গভীর। কিন্তু প্রতিটি গল্পেই এক শত্রু থাকে, আর এখানে সে হলো রুদ্র, ভার্ধার ভাই। ছোটবেলা থেকেই রুদ্র ভার্ধাকে হিংসা করত। একদিন সে একটি নাকের নথ, যা শক্তি ও রাজ্যের প্রতীক, নিজের দখলে নিয়ে নেয়। এই খবর দেবার কানে পৌঁছতেই সে সরাসরি রুদ্রর কাছে যায়। রুদ্র ঠাট্টা করে বলে, তুমি বা তোমার বন্ধু যদি এই ভারী পালোয়ানকে মাটিতে ফেলতে পারো তবেই এই নথ ফিরে পাবে। এ কাজ প্রায় অসম্ভব ছিল, কিন্তু দেবার কাছে অসম্ভব শব্দের কোনো মানে নেই। দেবা একটি বৈদ্যুতিক লাইনের সংযোগ কেটে দেয়, তারপর সেই পালোয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। যখন পালোয়ান তার দিকে ছুটে আসে, দেবা বিদ্যুতের তার ধরে তাকে মাটিতে ছুঁড়ে ফেলে। চারপাশের সবাই স্তব্ধ হয়ে যায়। রুদ্রকে কথা রাখতে হয়, ভয়ে সে নথ ফিরিয়ে দেয়। সেদিন সবাই বুঝে যায় দেবা শুধু একটা ছেলে নয়, সে একটা ঝড়। সময় কেটে যায়। একদিন খানসারে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। রাজ্যের নিয়ম অনুযায়ী সবাইকে যুদ্ধে যেতে হবে। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি পড়ে দেবা আর তার মায়ের ওপর। ভার্ধা এক কঠিন সিদ্ধান্ত নেয়। নিজের বন্ধু আর তার মাকে বাঁচাতে সে নিজের সীমান্তের এক অংশ ছেড়ে দেয় এবং শপথ করে দেবা আর কখনো খানসারে পা রাখবে না। দেবা এটা মেনে নিতে পারে না। সে ভার্ধাকে প্রতিশ্রুতি দেয়, যখনই তুমি আমাকে ডাকবে আমি ফিরে আসব। দুজন আলাদা হয়ে যায়, কিন্তু সম্পর্ক ভাঙে না। এবার গল্প সোজা 2017 সালের দিল্লিতে চলে আসে। এক হ্যাকার বহু বছর ধরে এক ব্যক্তিকে ট্র্যাক করছিল, আর জানা যায় সেই ব্যক্তি ভুয়ো পাসপোর্ট নিয়ে ভারতে আসছে। তার নাম কৃষ্ণকান্ত। দেশের বড় বড় মাফিয়ারা তার অপেক্ষায় আছে, কিন্তু কৃষ্ণকান্ত সবচেয়ে বেশি চিন্তিত তার মেয়ে আধ্যার নিরাপত্তা নিয়ে। সে তার লোক বিলালকে বলে, যাই হোক আমার মেয়েকে বাঁচাবে। বিলাল জানে এই লড়াইয়ে যদি কেউ টিকে থাকতে পারে তবে সে একমাত্র দেবা। আধ্যা ভারতে অবতরণ করে। মাফিয়া গ্যাং তাকে ধরার জন্য প্রস্তুত থাকে। বিলাল তার লোকদের নিয়ে এয়ারপোর্ট পার্কিংয়ে বাকি সব মাফিয়াদের মেরে দেয় এবং আধ্যাকে নিয়ে পালিয়ে যায়। আধ্যা হতবাক হয়ে যায়। সে পুলিশের কাছে যাওয়ার কথা বলে। বিলাল শান্ত গলায় বলে, এখানে পুলিশ বা প্রধানমন্ত্রীও তোমাকে বাঁচাতে পারবে না। অন্যদিকে দেবা আর তার মা অসমের ভারত মিয়ানমার সীমান্তের একটি গ্রামে বসবাস করছিল। মা দেবাকে দুনিয়া থেকে দূরে সরিয়ে রেখেছেন। সেখানে সে একজন মেকানিক। সবাই তাকে শান্ত স্বভাবের মানুষ ভাবে, কিন্তু তার মা সব সময় ভয় থাকেন। সন্ধ্যা 6টার মধ্যে দেবা যদি বাড়ি না ফেরে মায়ের নিঃশ্বাস আটকে আসে, কারণ তিনি জানেন যদি দেবার আসল রূপ বাইরে চলে আসে তবে পৃথিবী কেঁপে উঠবে। এদিকে হায়দ্রাবাদে আরেকটি নাম আছে যা সবাইকে ভয় দেখায়, রাধা রামা, আর তার শত্রু কৃষ্ণকান্ত। যখন সে জানতে পারে কৃষ্ণকান্তের মেয়ে বেঁচে গেছে, তার রাগ আরও বেড়ে যায়। এই গ্যাংয়ের শক্তি কতটা তা বোঝার জন্য আমরা চলে যাই গুজরাতের একটি বন্দরে, যেখানে $100 মিলিয়ন অস্ত্র পাঠানো হচ্ছিল। কাস্টমস ট্রাকটি আটকায়, কিন্তু সিল দেখা মাত্রই সবাই পিছিয়ে যায়। সিলটি খানসারের, শুধু নামই যথেষ্ট। মন্ত্রী পর্যন্ত কেঁপে ওঠেন, আর সারা দেশে হুলস্থুলু পড়ে যায়। খানসার কোনো সাধারণ জায়গা নয়, দেশের ভেতরেই যেন আরেকটি আলাদা দেশ। নিজের সেনাবাহিনী, নিজের আইন। আধ্যার ছবি চারি
চারিদিকে ছড়িয়ে দেওয়া হয় আর গুন্ডাদের পুরো গ্যাং অসমে পৌঁছে যায় এবং তাকে দেবার সামনে থেকেই তুলে নিয়ে যায়। কিন্তু দেবা কিছুই বলে না। তার মা সব দেখেন। তিনি চিৎকার করে বলেন, এখানে কি কোনো পুরুষ নেই যে এই মেয়েটিকে বাঁচাতে পারে? লোকজন দেবার দিকে আঙুল তোলে। তখন মায়ের ধৈর্য ভেঙে যায়। তিনি বলেন, দেবা, আজ আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, তুমি ওই মেয়েটিকে বাঁচাও। আর সেই মুহূর্তে শান্ত মেকানিক দেবা রূপ নেয় এক ভয়ঙ্কর শিকারিতে। কয়েক মুহূর্তের মধ্যেই গুন্ডাদের লাশ মাটিতে পড়ে থাকে। আধ্যা বুঝে যায় দেবা কোনো সাধারণ মানুষ নয়, সে নিজেই এক যুদ্ধ। এদিকে যখন মাফিয়া গ্যাং জানতে পারে যে আধ্যাকে পাওয়া গেছে, তখনই তার লোকেদের সংকেত পাঠানো হয়। বলা হয় সীমান্ত পার হওয়ার সময় মেয়েটিকে সঙ্গে আনতে হবে। আধ্যা ও বিলালকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন তাদের নিয়ে যাওয়া হচ্ছিল, দেবার মা সব দেখেছিলেন। তিনি চাননি তার ছেলে আবার নতুন করে রক্তপাতের মধ্যে জড়িয়ে পড়ুক। কিন্তু মায়ের মন তো শেষ পর্যন্ত মায়েরই হয়। ভয় আর ভালোবাসার লড়াইয়ে ভালোবাসাই জিতে যায়। আর তিনি দেবাকে আদেশ দেন, মেয়েটিকে বাঁচাও। তারপর আর দেরি কিসের? দেবা তার অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ে। লোকজন বলে সেই ট্রাকটিকে কেউ থামাতে পারবে না, কিন্তু দেবা থামার লোক নয়, সে থামানোর লোক। আর যখন দেবা কিছু থামানোর সিদ্ধান্ত নেয়, তখন হাওয়াও তার দিক বদলে নেয়। অন্যদিকে কৃষ্ণকান্ত দাঁড়িয়ে আছে রাধারামা ও তার ডান হাত করিমের সামনে। সে তার মেয়ের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। সে বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও। করিম বলে, তোমাকে মারার আগে তোমার মেয়েকে তোমার সামনেই শেষ করব। ঠিক তখনই কৃষ্ণকান্ত এমন একটি নাম উচ্চারণ করে যা পুরো পরিবেশ বদলে দেয়, দেবা। দেবার নাম শুনেই করিমের কণ্ঠ কেঁপে ওঠে। দেবা শুধু একজন মানুষ নয়, তাদের কাছে সে এক গল্প আর এক আতঙ্ক। দেবা সেই উপত্যকায় পৌঁছে যায়। উপর থেকে রকেট ছুড়ে পুরো এলাকা উড়িয়ে দেয়। তার মেশিনগান দিয়ে শত্রুদের গুলি করে মারে। তারপর নিচে নেমে সরাসরি লড়াই শুরু করে দেয়। এদিকে করিম ও রাধারামা প্রায় উন্মত্ত হয়ে পড়েছে। কিন্তু রাধারামা বলে, আমি জানতাম শুধু দেবাই তোমার মেয়েকে আমাদের হাত থেকে বাঁচাতে পারে, তাই আমি তাকে খানসারের সিল লাগানো গাড়িতে বসিয়েছিলাম। আমি জানতাম দেবা সেটি থামাবে। আর সেই গাড়িটি হলো বর্ধরাজ মান্নারের, যে একসময় দেবার বন্ধু ছিল। এখন বন্ধুত্ব আর শত্রুতার মাঝে এক যুদ্ধ অবশ্যম্ভাবী। আর সেই যুদ্ধে কেবল একজনই বেঁচে থাকবে। বর্ধাও খবর পেয়ে যায়। সে বলে, এই গাড়ি দেবা ছাড়া আর কেউ থামাতে পারবে না। কিন্তু নিয়ম অনুযায়ী যে গাড়ি থামাবে তাকে মরতেই হবে। আর এই নিয়ম দেবাই নিজে বানিয়েছিল। এবার আমাদের নিয়ে যাওয়া হয় 7 বছর আগে। দেবা আর ভার্ধা মিলে খানসারকে নতুনভাবে দাঁড় করিয়েছিল। কিন্তু তারপর এমন কিছু ঘটেছিল যা তাদের বন্ধুত্বকে রক্তাক্ত শত্রুতায় পরিণত করেছিল। এখন প্রশ্ন হলো, খানসার আসলে কি? চলুন একটু বুঝে নেওয়া যাক। খানসারের শুরু প্রায় 1000 বছর আগে। কিছু যোদ্ধা গ্রাম লুট করে একটি আলাদা সাম্রাজ্য গড়ে তোলে। খানসার এতটাই আতঙ্ক ছড়ায় যে মেহমুদ গজনীর মতো মানুষও তাদের সামনে মাথা নত করেছিল। 3টি বংশ ছিল, মান্নার, সৌরাঙ্গ এবং ঘনিয়ারা। এই 3 বংশ শতাব্দীর পর শতাব্দী ধরে খানসারের ওপর রাজত্ব করেছে। ইংরেজরা পুরো ভারত দখল করতে পেরেছিল, কিন্তু খানসার কখনো তাদের সামনে মাথা নত করেনি। 1947 সালের পর শিব মান্নার সংসদে গিয়ে খানসারকে ভারতের মানচিত্র থেকে সরিয়ে দেন। সিদ্ধান্ত হয় ভারতের আইন খানসারের ওপর প্রযোজ্য হবে না, কিন্তু খানসারের নিয়মকে পুরো দেশকে সম্মান করতে হবে। শিব মান্নার নিবন্ধন নামে একটি সংবিধান তৈরি করেন। 101টি সেক্টর, 100 জন গভর্নর, 8 জন মন্ত্রী আর সবার উপরে শাসক। 1985 সালে শিব মান্নারের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী সৌরাঙ্গ বংশ থেকে কেউ রাজা হওয়ার কথা ছিল, কিন্তু শিব মান্নারের ছেলে রাজা মান্নার সিংহাসন ছাড়তে রাজি ছিল না। তাই এক রাতে সৌরাঙ্গ বংশের 100 জন নবজাতক শিশুকে হত্যা করা হয়, কারণ তাদের ভয় ছিল একজনও যদি বেঁচে যায় তবে সে প্রতিশোধ নেবেই। রাজা মান্নার ক্ষমতা নিজের লোকেদের মধ্যে ভাগ করে দেয়, রুদ্র, রাধারামা, বর্ধা এবং আরও অনেকে। কিন্তু বর্ধাকে সবসময় পাশে সরিয়ে রাখা হয়। এবার বর্ধার অধিকারের কথা ওঠে। সংবিধান বলে সবচেয়ে শক্তিশালী শাসক হবে, তাই সিদ্ধান্ত হবে তরোয়ালের জোরে। রুদ্র এবং রঙ্গা মিলে বর্ধাকে শেষ করার পরিকল্পনা করে। আক্রমণ হয়, রক্ত ঝরে, প্রাসাদে যুদ্ধের পরিবেশ তৈরি হয়। রাধারামা যুদ্ধবিরতির ঘোষণা করে, 9 দিন কোনো রক্তপাত নয়, তারপর ভোট হবে। কিন্তু ভেতরে ভেতরে সবাই
নিজের চাল চালতে থাকে। এদিকে আমরা দেখি দেবা মাথা নত করে বলে, আমি তোমার ছেলেকে মেরেছি, ভার্দাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেলো। ভার্দা দেবাকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলে। নারায়ণ হুমকি দিতে আসে আর এক আঘাতেই তার হাত আলাদা করে দেওয়া হয়। তারপর দেবা একাই শত মানুষের ওপর ভারী পড়ে। শেষে সে শান্ত কণ্ঠে বলে, দয়া করো, আমি অনুরোধ করছি। কিন্তু পরের মুহূর্তেই নারায়ণের মাথা মাটিতে গড়িয়ে পড়ে। এই ছিল খানসার, দেবা এবং ভার্দার রক্তাক্ত কাহিনী। বন্ধুত্ব থেকে শত্রুতা, আর শত্রুতা থেকে মহাযুদ্ধ পর্যন্ত। এখন প্রশ্ন আপনাদের কাছে, আপনি যদি দেবার জায়গায় থাকতেন কি করতেন? বন্ধুত্ব রক্ষা করতেন নাকি সংবিধান মানতেন? আর আপনার কি মনে হয়, দেবা কি নায়ক ছিল নাকি খানসারের সবচেয়ে বড় ভিলেন? আপনার উত্তর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দি স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।